চলুন একটা কাল্পনিক কিন্তু বাস্তবসম্মত ভবিষ্যতের দিকে তাকাই। সালটা ২০২৬, মধ্যপ্রাচ্যে বেঁধে গেছে এক ভয়াবহ যুদ্ধ। এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে এই সংকট দানা বাঁধল আর এর পরিণতি বা কী হল। দিনটা ছিল ২৮শে ফেব্রুয়ারি ২০২৬, একটা সাধারণ দিন, যা আর কয়েক মুহূর্ত পরে ইতিহাসের একটা কালো অধ্যায় হতে চলেছে। সময় তখন মাঝরাত। ইরানের আকাশ একদম শান্ত, নিস্তব্ধ। কিন্তু এই নিস্তব্ধতার পেছনেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। আর ঠিক সেই মুহূর্তে রাতের নিস্তব্ধতা ছিঁড়ে দিয়ে শুরু হলো এক বিধ্বংসী যুদ্ধ। এমন এক যুদ্ধ যা গোটা অঞ্চলের চেহারাটাই বদলে দেবে। এই যুদ্ধের প্রথম আঘাতটা আসে আমেরিকা আর ইসরায়েলের পক্ষ থেকে, একটা বিশাল সমন্বিত বিমান হামলা যার একমাত্র লক্ষ্য ছিল ইরান। এই হামলাটাকে বলা হচ্ছে ডিক্যাপিটেশন স্ট্রাইক, মানে নেতৃত্বকে একেবারে শেষ করে দেওয়া। এই অতর্কিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ আরও অনেক সিনিয়র কর্মকর্তা নিহত হন। শুধু তাই নয়, সামরিক ঘাঁটি, সরকারি ভবন, এমনকি ঐতিহাসিক জায়গাগুলোও এর শিকার হয়। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ কেন এই হামলা? আমেরিকার ভাষ্য অনুযায়ী তারা ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে আর নিজেদের সম্পদ সুরক্ষিত রাখতে এই হামলা চালিয়েছে। কিন্তু মজার ব্যাপার হল, খোদ পেন্টাগন আর ইরান দুপক্ষই বলছে যে আসন্ন কোনো হামলার প্রমাণ তাদের কাছে ছিল না। এমনকি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEAও জানিয়েছিল যে সেই মুহূর্তে ইরানের কোনো সক্রিয় পারমাণবিক অস্ত্র কর্মসূচি ছিলই না। আসলে এই যুদ্ধ কিন্তু হুট করে একদিনে শুরু হয়নি। এর শেকড় গেঁথে আছে কয়েক দশকের পুরনো শত্রুতার মধ্যে। এই শত্রুতা শুরু সেই ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই। এরপর পরিস্থিতি আরও খারাপ হয় ২০২৪ সালে, যখন ইরান আর ইসরায়েল সরাসরি একে অপরের উপর মিসাইল চালায়। ২০২৫ সালে ১২ দিনের একটা ছোটখাটো যুদ্ধে আমেরিকা আর ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে। আর এই বড় যুদ্ধের ঠিক আগেই ২০২৬ জানুয়ারিতে ইরানে একটা বিশাল গণ অভ্যুত্থান হয়, যা সরকার খুব কঠোরভাবে দমন করে, আর তাতে হাজার হাজার মানুষ মারা যায়। ইরানও কিন্তু চুপচাপ মার খাওয়ার পাত্র নয়। তেহরানের জবাবটা ছিল খুবই দ্রুত, ব্যাপক আর বিধ্বংসী। ইরান মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার প্রায় সবগুলো ঘাঁটিতে ড্রোন আর মিসাইল দিয়ে হামলা চালায়। বাহরাইন, জর্ডান, কুয়েত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত প্রায় সবই ছিল তাদের টার্গেট। এমনকি আজারবাইজান আর ওমানের মতো দেশের বেসামরিক পরিকাঠামোও বাদ যায়নি। ভাবা যায়, যুদ্ধের মাত্র ২২ দিনের মাথায় ইসরায়েলের ওপর ৯ বার মিসাইল হামলা চালানো হয়। তবে ইরানের সবচেয়ে বড় চালটা ছিল হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া। এটা কিন্তু কোনো সাধারণ জলপথ না, এটা হলো সারা বিশ্বের তেল সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা। বলা যায় বিশ্ব অর্থনীতির লাইফ লাইন। আর এর ফলে যা হওয়ার তাই হলো, একটা আঞ্চলিক যুদ্ধ, কিন্তু এর ধাক্কা গিয়ে লাগল সারা বিশ্বের অর্থনীতিতে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার সাথে সাথেই বিশ্ববাজারের তেলের দাম এক লাফে ৪০% বেশি বেড়ে গেল। এক কথায় অভাবনীয়। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে আন্তর্জাতিক শক্তি সংস্থা বা IAEA এটাকে ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহ বিপর্যয় বলে আখ্যা দেয়। তবে এই সব রাজনীতি আর অর্থনীতির চেয়েও অনেক বড় হল এই যুদ্ধের মানবিক ক্ষতিক্ষয়। এই সংঘাতে সাধারণ মানুষের জীবন একেবারে তছনছ হয়ে গেছে। ইরানে এই যুদ্ধের বলি হয়েছেন অন্তত ১,৪৪৪ জন সাধারণ মানুষ। হাজার হাজার পরিবারে নেমে এসেছে অন্ধকার। আর সবচেয়ে হৃদয়বিদারক ব্যাপার হল, এই নিহতদের মধ্যে ২০৪ জনই ছিল নিষ্পাপ শিশু, যাদের কোনো দোষী ছিল না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর মতে এই বিমান হামলায় অন্তত ১৮টা হাসপাতাল আর স্বাস্থ্যকেন্দ্র ধ্বংস হয়ে গেছে। যেখানে মানুষ বাঁচার জন্য লড়াই করছিল, সেখানেই নেমে এসেছে মৃত্যু। তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে মিনাব শহরে। সেখানে একটা প্রাইমারি স্কুলে হামলা চালানো হয়, আর তাতে ১৭০ জনেরও বেশি মানুষ মারা যায়, যাদের বেশিরভাগই ছিল অল্প বয়সী ফুটফুটে মেয়ে। তাহলে এখন কি হবে? যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়িয়েছে, কিন্তু শেষ কোথায় তা কেউ জানে না। দুই দিক থেকেই এমন সব পরস্পর বিরোধী কথা শোনা যাচ্ছে, যা ভবিষ্যৎকে আরও বেশি অনিশ্চিত করে তুলেছে। দেখুন,
একদিকে আমেরিকায় প্রেসিডেন্ট বলছেন যে তারা সামরিক অভিযান শেষ করার কথা ভাবছেন, কারণ ইরানের সামরিক শক্তি নাকি ধ্বংস করে দেয়া হয়েছে। আবার অন্যদিকে হাজার হাজার সেনা নিয়ে আমেরিকারই যুদ্ধজাহাজ পারস্য উপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে, আর ইরানের প্রধান তেল টার্মিনাল অবরোধ করার পরিকল্পনা চলছে। পুরো ব্যাপারটা ধোঁয়াশায় ভরা। তো শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এমন একটা সংঘাত যার কোনো স্পষ্ট শেষ দেখা যাচ্ছে না, আর যেখানে দুই পক্ষই নিজেদের জয়ের দাবি করছে, সেখানে শান্তির পথটা আসলে কোনটা?